ওকে, বুঝছি। আসসালাম জি 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 জি। তো এই নম্বরে টাকা পাঠাও, এখানে ফেসবুক আইডি নাম আর ফোন নাম্বার লিখে পাঠাও। ওকে। আপনি ভিউ ফর জিকে গ্রুপে আসেন, আমি এখানে বিস্তারিত বলবো। এখন লাইভ হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো আছেন? আসছে? লাইভ হচ্ছে না? সবাই ভালো আছেন? ভালো আছেন সবাই? আসছেন? আজকে একটু অঘোষিত ক্লাস হচ্ছে এই গ্রুপে, অর্থাৎ ভিউ ফর জিকে গ্রুপে আজকে চলে আসলাম। আপনাদের নতুন একটি ব্যাচের ক্লাস শুরু হবে। হ্যাঁ, বিস্তারিত অনেক কিছু আজকে আলোচনা, পড়াশোনা, পরিকল্পনা, আমাদের যে পিডির যে ব্যাচ শুরু হবে সে ব্যাচের প্ল্যান, এভরিথিং এখানে আলোচনা করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সলভ করবো ইনশাল্লাহ। ওকে, আমি জাস্ট আপনাদের সাথে আজকে আমাদের আপনারা অনেকেই জানেন যে 43তম প্রিলি ব্যাচের জন্য আমার একটা প্রাইভেট প্রোগ্রাম সাধারণ জ্ঞানে চালু হয়েছে। এটা প্রথমে চালু করেছিলাম এপ্রিল মাসের 16 তারিখে। 16 এপ্রিল থেকে আমরা চেয়েছিলাম যে রমজানের মধ্যে টেক্সট বুক ক্লাস শেষ করব। তো আমরা রমজানের মধ্যে টেক্সট বুক ক্লাসটা শেষ করতে পারিনি। আমরা ক্লাস 8-এর মাঝামাঝি গিয়ে ঈদ চলে আসে। এরপরে আমরা গত পরশু দিন লাস্ট ক্লাস, অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের নবম শ্রেণীর আমাদের ক্লাস অলমোস্ট শেষ হয়ে যায়। কিছু বাকি থাকে, সেটা আমি আজকেই আলোচনা করব। আর আপনাদের যারা ওই সময় ভর্তি হয়েছেন এবং ঈদের পরে 21 মে মনে হয় আমি আরেকটা ব্যাচ, মানে ওই ব্যাচেরই ভর্তি নেই আর কি, কন্টিনিউ হয় এবং তাদের ক্লাস আমি পরিচালনা করি এ পর্যন্ত। সেটাও আমরা তারা ওই ব্যাচের সাথে কন্টিনিউ করে এবং আগামীকালকে আমরা ফর্মালি আমাদের যে 72টা ক্লাস প্ল্যান, কোর্স প্ল্যানের যে 72টা ক্লাস, সেগুলো আমরা শুরু করব। এবং পাশাপাশি যে একাডেমিক ক্লাসগুলো অর্থাৎ টেক্সট বুকের ক্লাসগুলো আমাদের হয়ে গেছে, সেই টেক্সট বুক ক্লাসগুলো আমরা রিভিউ করব। রিভিউ হবে শুক্রবার এবং শনিবার। তো যেহেতু আজকে শনিবার, তাই আমি টেক্সট বুক রিভিউ ক্লাস অন নাম দিয়ে আমি শুরু করেছি। এবং আমাদের যে প্রোগ্রামটা শুরু হবে সেটা ফেসবুক লাইভে হবে। ফেসবুক লাইভের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ যিনি পড়ান তিনি ফেসবুক লাইভে পড়ালে এটা ভিডিওটা থেকে যায়, ভিডিওটা ডাউনলোড করা যায়, অন্যজনকে দেওয়া যায়, প্রাইভেসি নষ্ট হয়। কিন্তু আমি এটার ব্যাপারে আমার ক্ষতি হলো, আমি চাচ্ছি যে যারা ফেসবুক লাইভে ক্লাস করবেন, অনেকে দেখা যায় নেটের সমস্যার কারণে গ্রামে থাকেন, কিন্তু অনেক সময় মানে রাত্রিবেলা নেট এরিয়ায় যাওয়া যায় না, সকালবেলা গিয়ে ওই ক্লাসটা দেখা যায়, অর্থাৎ ওখানে ভিডিওটা থাকে এবং কমেন্টগুলোও দেখা যায়। আর জুম অ্যাপে হলো ক্লাস নিলে বা কোনো অ্যাপে ক্লাস নিলে ওটা দেখা যায় যে ওই সময় থেকে যায়, হয়তো বা রেকর্ড করে পরে আবার দেয়া যায়, কিন্তু ওটা একটু মানে প্রবলেমেটিক, যে ওটা যে আমার সমস্যার কারণে বা কোনো সমস্যার কারণে ওটা রেকর্ড করতে না পারলে সমস্যা হওয়ার কথা। কিন্তু আমি এটা ওভারঅল সবার ভোটাভুটি দিয়ে ফেসবুক লাইভে ক্লাস ঠিক করেছি। ওকে, যাই হোক, আমি আপনাদের ব্যাপারে আরও কথা বলবো। অনেকেই আসছেন, আমরা টেক্সট বুক রিভিউতে যাই। 9-10-এর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের কিছু অংশ
কিছু বিষয় আছে যেগুলো আমাদের মানে বেসিক কনসেপ্ট, বাট আমরা বুঝি না। যেমন আমি নাম্বারিং করে আমি কিছু মানে কিছু ইনফরমেশনের মধ্যে যা শিখছি তার ব্যতিক্রম, অর্থাৎ টেক্সট বুক রিভিউর মধ্যে কিছু ব্যতিক্রম বিষয় বা কিছু মৌলিক বিষয়, সেই বিষয়গুলো আমরা একটু রিভিউ করি। নাম্বার ওয়ান, আমরা অনেকেই শুনছি টেরিফ এক্সাইজ, টেরিফ এক্সাইজ, আরেকটা হলো সাপ্লিমেন্টারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি। আপনারা খুব সিরিয়াসলি, আমি আজকে ঘোষণা ছাড়া আসছি কিন্তু ক্লাসে, একেবারে ঘোষণা, আপনাদের এখানে কোনো পোস্ট দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, মানে জাস্ট এই ক্লাসে আপনাদের দেখালাম যে আমরা কীভাবে আগাচ্ছি সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য। টেরিফ মানে হলো, এটাকে বলা হয় বাণিজ্য শুল্ক। টেরিফ মানে হলো বাণিজ্য শুল্ক, এক্সাইজ মানে হলো আবগারি শুল্ক, আর সাপ্লিমেন্টারি ডিউটি হলো সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক, আমরা এই শব্দগুলো শুনছি, হয়তো অনেকে আমরা বুঝতেও পারি না যে বাণিজ্য শুল্ক কি, সম্পূরক শুল্ক কি এবং আবগারি শুল্ক কি। এখন যদি বলি বাণিজ্য শুল্ক কি, সেটা হলো মানে এই শুল্ক মানি মনে করবেন যে এটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। শুল্ক মানি অন কাইন্ড অফ ট্যাক্স, অন কাইন্ড অফ ট্যাক্স হলো শুল্ক। তো আমদানি রপ্তানিকৃত পণ্যের উপরে যে কর নেওয়া হয়, পণ্যের উপর যে শুল্ক বা ট্যাক্স বলতে পারেন, যে শুল্ক নেওয়া হয়, এবং সেই শুল্কটা হলো বাণিজ্য শুল্ক। আপনি আমদানি করবেন রপ্তানিতে, মানে বর্ডারে, আপনার বর্ডার ক্রস করবে, সেটার ক্ষেত্রে যে শুল্ক নেওয়া হবে সেটা হবে বাণিজ্য শুল্ক। এক্সাইজ মানে আবগারি শুল্ক। আবগারি শুল্ক হলো দেশে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে শুল্ক নেওয়া হয়, এটা হলো আবগারি শুল্ক। যেমন আপনি ধরতে পারেন আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর যে শুল্ক নেওয়া হয় সেটা হলো বাণিজ্য শুল্ক। ধরেন কি, যেমন বস্ত্র, এই বস্ত্র খাতের উপরে বাণিজ্য শুল্ক নেওয়া হবে। আর আবগারি শুল্ক নেওয়া হবে যেমন ধরেন চা, সিগারেট, তারপরে হলো চিনি, তারপর হলো তামাক, এগুলোর উপর নেওয়া হবে আবগারি শুল্ক বা এক্সাইজ। আর সাপ্লিমেন্টারি শুল্ক যেটা, এটা হলো একটা অতিরিক্ত শুল্ক, অর্থাৎ এটা হলো দ্রব্যের উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্কের অতিরিক্ত যে শুল্ক নেওয়া হয়, এবং সেটা হলো সম্পূরক শুল্ক। অতিরিক্ত কি, অনেক সময় দেখা যায়, যেমন ধরে তামাক, এই তামাকের উপরে একটা আবগারি শুল্ক আছে, দেশে উৎপাদিত পণ্য। এখন এই তামাকটা যখন এটা যাতে মানে নিরুৎসাহিত করা হয়, যাতে পাবলিক এটাকে গ্রহণ না করে, সেজন্য এটার উপরে একটা অতিরিক্ত যে শুল্ক দেওয়া হবে, এটা হবে সম্পূরক শুল্ক। তার মানে তামাক, যেমন ধরেন আপনার মদ ধরতে পারেন, তারপরে ধরতে পারেন আপনি রেস্টুরেন্টের খাবার, যে খাবারগুলো আসলে নিরুৎসাহিত করা হয়, যেগুলো খাবার না, কিছু কিছু খাবার আর কি, সব না, অর্থাৎ সেই ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ আমদানি শুল্ক বা আবগারি শুল্কের অতিরিক্ত যে শুল্ক নেওয়া হবে, এবং এটা সাধারণত নিরুৎসাহিত পণ্যে এটা নেওয়া হয়। অথবা খুব মানে যেমন ধরেন আপনার তরুণরা মোটরসাইকেল ব্যবহার করে অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে তরুণের ওই মোটরসাইকেলের উপরে যাতে একটা অতিরিক্ত একটা শুল্ক দেয়, যাতে সে নিরুৎসাহিত হয় এটা না নেওয়ার জন্য। মানে আমি বুঝালাম এটা, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এটা অতিরিক্ত শুল্ক নিলে সেটা হবে সম্পূরক শুল্ক। ক্লিয়ার? তার মানে 1 নম্বরটা ক্লিয়ার। আমাদের নবম দশম শ্রেণীর বইতে, আপনার বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে এই শুল্কর কথা বলা আছে। এখানে আমাদের অনেক সময় আমরা এগুলো বুঝতে পারি না, তাই আমি একটু 1 নম্বরটা ক্লিয়ার করলাম। এবার আমরা যাই সেকেন্ড কোশ্চেনে।
আই থিঙ্ক 1 নম্বর ক্লিয়ার। নাম্বার 2, 2 নম্বরে আমরা একটা বিষয় শুনে থাকি সংযুক্ত তহবিল, আর একটা বিষয় শুনে থাকি প্রজাতন্ত্রের সরকারি হিসাব তহবিল। সরকারি হিসাব তহবিল, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? আমরা প্রায় শুনে থাকি, এটা বিসিএস ভাইবার পর্যন্ত এই কোশ্চেন জিজ্ঞেস করে। সংযুক্ত তহবিল আর একটা হলো প্রজাতন্ত্রের সরকারি হিসাব তহবিল। সংযুক্ত তহবিলকে যেটাকে বলা হয় কনসোলিডেট ফান্ড, সংযুক্ত তহবিল। আর এটাকে বলা হয় অ্যাকাউন্ট ফান্ড, জেনারেল অ্যাকাউন্ট ফান্ড। অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সংযুক্ত তহবিলে 3টি বিষয় থাকে, 3টি বিষয় অন্তর্ভুক্ত থাকে। যেমন একটা রাজস্ব, ঋণ, বৈদেশিক যে আপনি ঋণটা গ্রহণ করেন সেটা, আর ঋণ পরিশোধ, আপনি যে ঋণ গ্রহণ করছেন বা ঋণ প্রদান করছেন তার পরিশোধ যে করবে সেই ফান্ডটা। অর্থাৎ এই 3টি তহবিল, অর্থাৎ এই 3টি বিষয়, রাজস্ব, ঋণ পরিশোধ। আজকে শ্রীলঙ্কাকে বাংলাদেশ $200 কোটি ঋণ দিচ্ছে আর কি, দেয় না এখনো। এই 200 কোটি যে ঋণ দিচ্ছে সেটা হলো তারা যে পরিশোধ করবে সেটা এই সংযুক্ত তহবিলের অন্তর্ভুক্ত হবে। আর এই 3টি ছাড়া সব হলো এই প্রজাতন্ত্রের সরকারি হিসাব তহবিল। যেমন আপনার নিবন্ধন ফি, অবশ্যই সেটা কি হবে? নিবন্ধন ফি হবে প্রজাতন্ত্রের সরকারি হিসাব তহবিলের অন্তর্ভুক্ত হবে। তারপরে ধরেন আপনার রেজিস্ট্রেশন ফি, নিবন্ধন ফি, অথবা ধরেন স্ট্যাম্প, আপনি যে ডাক টিকিট কেনেন, স্ট্যাম্প, ডাক টিকিট, রেজিস্টার ফি, এগুলো সব হবে এটার মধ্যে অন্তর্ভুক্ত। আর রাজস্ব, ঋণ আর ঋণ পরিশোধ এটা হবে সংযুক্ত তহবিলের অন্তর্ভুক্ত। এবং এই তহবিল কিন্তু থাকে সংসদে, এই তহবিল হলো সংসদে থাকে, এবং এখান থেকে খরচ করতে হলে সংসদের অনুমতি নিতে হয়। এবং খরচটা যখন উত্থাপন করবে সংসদে তখন রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। রাষ্ট্রপতির কাছে বলেন, রাষ্ট্রপতি বলে ঠিক আছে তোমরা এখান থেকে খরচ করো, এবং সেটা সংসদে পাশ হওয়ার মাধ্যমে খরচ করা হয়। আই থিঙ্ক ক্লিয়ার। আমি একেবারে আজকে, হ্যাঁ, গাড়িতে সম্পর্ক শুল্ক হয়, রাইট, কিছু কিছু গাড়িতে হয় সম্পর্ক শুল্ক। এটা হলো বিদেশি পণ্য যাতে নিরুৎসাহিত করা হবে, সেখানেই সম্পর্ক শুল্ক আরোপ করা হবে, নিরুৎসাহিত করার জন্য। কারণ হচ্ছে আপনার বিদেশি যে পণ্য, বিদেশি যে কার আসবে, যাদের দেশীয় কার যদি আপনার থাকে, সেটা যদি দেশীয় কার ব্যবহার করবে, বিদেশি পণ্য যাতে বাধা সৃষ্টি হয়, তখনই সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হয়, যাতে সে এখানে প্রবেশ না করে। ক্লিয়ার? ক্লিয়ার? আসেন এবারে এবারে 3 নম্বর, ট্যাক্স ভার্সেস ভ্যাট, এই দুইটা কি আসলে? সহজ জিনিস, ট্যাক্স হলো কর, ভ্যাটও ওয়ান কাইন্ড অফ কর, এক ধরনের কর, অর্থাৎ মূল্য সংযোজন কর। এখন দেখেন, সাধারণত আমাদের এই করকে আয়কর হিসেবে ধরি আমরা। আয়কর যেটা প্রত্যক্ষ কর, আপনার মানে কর অনেক ধরনের, করের মধ্যে আয়কর আছে, ইনকাম ট্যাক্স আছে, টোল আছে, লেভি আছে, সেগুলো একটু পরে দেখতেছি। ধরেন আয়কর, ইনকাম ট্যাক্স ধরি আমরা, ইনকাম ট্যাক্স এটা হলো আয়কর, আয়ের উপরে যে করটা নেয় সেটা প্রত্যক্ষ কর। এবং এখানে বলা আছে যদি কারো 3 লাখ টাকা আয় হয়, 3 লাখ টাকার বেশি যদি আয় হয় তাহলে তাকে কর দিতে হয়, এবং সেটা কর দিতে হয় সেই 15% থেকে শুরু করে একেবারে 38% পর্যন্ত তাদেরকে দিতে হয়। ভ্যাট হলো কি? দেখেন, আমি আপনাকে সংক্ষেপে বুঝাই ভ্যাট এবং ট্যাক্সের মধ্যে পার্থক্যটা। সেটা হলো কীভাবে বুঝাই, ধরেন আমি যে পাঞ্জাবিটা গাইতেছি, এই পাঞ্জাবিটার জন্য কি কি লাগে? বস্ত্র লাগে, সুতা লাগে, এটার জন্য ধরেন মেশিন লাগে, এটার জন্য মজুরি লাগে, একটা আয়রন করতে হয়, বিদ্যুৎ বিল লাগে। এই যে আমি খরচ করলাম, এই প্রত্যেকটা খরচ এই পণ্যটার উপরে, এই খরচের উপরে ভ্যাট দিতে হয়।
খরচের উপরে ভ্যাট হয়। আর এইটা আমি যখন প্রস্তুত করে বিক্রি করলাম, এই বিক্রি করার উপরে যে লাভটা আসবে সে লাভের উপরে কর দিতে হয়। বিক্রির উপরে যে লাভ হবে লাভের উপরে কর, আর খরচ সহ যে প্রস্তুত করেছি সেখানে আমার যা দিতে হবে তা হলো ভ্যাট। এই জন্য বলা হয় বিক্রয় মূল্যের বিকল্প অথবা অতিরিক্ত হিসেবে যে কর নেওয়া হয় এটা হলো ভ্যাট। এইটা হলো ভ্যাট। বিক্রয় মূল্যের বিকল্প হিসেবে অথবা অতিরিক্ত হিসেবে যে কর নেওয়া হয় তাকে বলা হবে ভ্যাট। আই থিঙ্ক বুঝতে পারছেন। 3 লাখ টাকার বেশি যদি আপনি আয় করেন তাহলে আপনাকে কর দিতে হবে। 3 লাখ টাকার বেশি যদি বাৎসরিক মাসিক না, বাৎসরিক আয় যদি 3 লাখ টাকার বেশি থাকে, 2,99,000 টাকা হলে আপনার ট্যাক্স দিতে হবে না, আপনার কর দিতে হবে না। যদি আপনি আয়কর দিতে হবে না, যদি আপনি 3 লাখ টাকা আয় করেন তাহলে আপনাকে 3 লাখ টাকা বা 3 লাখ টাকার বেশি, এটার বেশি হলে তখন আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, 15% দিতে হবে। আবার অনেক সময় যারা ব্যক্তিগত প্রতিষ্ঠান থাকে তখন 10%, সরকারি ব্যাপারে অনেক জায়গায় ছাড় দিবে, তবে সাধারণত আয়করে 15% থেকে শুরু হয়। এবার আসেন বিক্রয় মূল্যের বিকল্প অথবা অতিরিক্ত হিসেবে যে কর নেওয়া হয় সেটা হলো কি ভ্যাট। এখন আপনার একটা বিষয় আছে, আপনাদের এই 2টা কোশ্চেন খুব ভোগায় যে আমাদের আয়ের প্রধান খাত কোনটি? দেখি কে উত্তর করতে পারেন। 1 নম্বরে ভ্যাট, 2 নম্বরে রাজস্ব, 3 নম্বরে আয়কর। আসে না? 1 ভ্যাট আসে, 2 রাজস্ব, সি হলো আয়কর। এখন প্রশ্নের উত্তরটা দেন তো, এই 3টার মধ্যে কোনটা উত্তর হবে? আমাদের আয়ের প্রধান উৎস কোনটি? একটু কমেন্ট করেন। আয়ের প্রধান উৎস কি? আয়ের প্রধান উৎস অনেকে বলছেন ভ্যাট, অনেকে বলছেন রাজস্ব, অনেকে বলছেন ভ্যাট, রাজস্ব। আমাদের একটা অপশন আছে কিন্তু, আয়কর একটা অপশন আছে কিন্তু, রেভিনিউ, রাজস্ব। ব্যাপারটা হলো আয়ের প্রধান খাত হলো রাজস্ব। এই রাজস্বের মধ্যে অনেকগুলো ভাগ আছে। রাজস্বের মধ্যে একটা আছে ল্যান্ড রেভিনিউ, ভূমি রাজস্ব বা খাজনা, একটা আছে টোল, একটা আছে লেভি, একটা আছে আপনার শুল্ক, একটা আছে ট্যাক্স। তার মধ্যে এই রাজস্ব এটা হলো আমাদের আয়ের প্রধান খাত রাজস্ব। আর এটা মনে রাখবেন, রাজস্বের প্রধান খাত ভ্যাট, এটা মনে রাখবেন। পরীক্ষা যখন আসে রাজস্বের প্রধান খাত, আপনি তখনও চিন্তা করেন যে কি দেখাবেন। আবার যদি প্রশ্ন করা হয় যে আয়ের প্রধান খাত, তখন আপনি এবার কনফিউজ হয়ে যান। আয়ের বললে রাজস্ব, রাজস্বের বললে ভ্যাট প্রথম, আর আয়কর বা ইনকাম ট্যাক্স হলো দ্বিতীয়। তাহলে আমরা ট্যাক্স এবং কর দেখলাম, ভ্যাট দেখলাম, তার মানে আপনার যে খরচ হবে সে খরচগুলোকে একীভূত করে তার উপরে যেটা নেওয়া হবে সেটা হলো ভ্যাট। আর আপনি বিক্রি করে যা লাভ করবেন তার উপর হবে আয়কর। আর মনে রাখবেন, এই বাক্যটা মনে রাখবেন, বাংলাদেশের উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে। উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে। রাজস্ব হলো বাংলাদেশের উন্নয়নের অক্সিজেন। এবারে 3 নম্বর না 4 নম্বর? 4 লেভি, LEVY, লেভি, একটু ফাঁকা রাখতে পারেন। টোল, আর একটা হলো ল্যান্ড রেভিনিউ। আমি এখানে ল্যান্ড রেভিনিউ লিখি, লেভি, আচ্ছা লেভি তো লিখছি, লেভি, টোল, আচ্ছা। আর একটা হলো না, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ। উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে। এখন দেখেন, লেভি, টোল আর ল্যান্ড রেভিনিউ,
এর বাংলা যদি বলেন লেভিকে লেভি বলা হয় সাধারণত, টোলকে বলা হয় মাসুল, আর ল্যান্ড রেভিনিউ হলো ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব যেটাকে আমরা সংক্ষেপে মানে আমরা মানদাত্তা আমল থেকে বলে আসতেছি কি খাজনা। মানদাত্তা কি জানেন? মানদাত্তা আমল হলো, মানদাত্তা হলো সত্যযুগের একজন রাজা। মানদাত্তা হলো সত্যযুগের রাজা, সত্যযুগের রাজা। হিন্দু পুরাণ অনুসারে যুগ চারটা: সত্য, ত্রেতা, সত্য ত্রেতা, দাপর ও কলিযুগ। দাপর এবং কলিযুগ, অর্থাৎ সত্যযুগের রাজা হলো মানদাত্তা। হিন্দু পুরাণ অনুসারে চারটা যুগ, একটা হলো সত্যযুগ, একটা হলো ত্রেতা যুগ, ত্রেতা, ক্রেতা না আবার ত্রেতা, তরাত্র দেকার তয়াকার, সত্য, ত্রেতা, দাপর, দয়াকার পর, দাপর যুগ, আর হলো কলিযুগ। বর্তমানে এটা চলতেছে কলিযুগ, অর্থাৎ আমরা চতুর্থ যুগে আছি, চতুর্থ বা শেষ যুগে আছি। তাহলে হিন্দু মতে চারটা যুগ: সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ। আমরা আছি এখন কলিযুগে। আর এই সত্য যুগের একজন রাজা ছিল, তার নাম ছিল মানদাত্তা, এই জন্য আমরা বলি মানদাত্তা আমলের। তাহলে মানদাত্তা আমল থেকে আমরা এটা বলতে আসছি, মানে মানদাত্তা হলো একজন রাজার নাম, সত্য যুগের রাজা। সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ, এই চারটা হলো হিন্দু পুরাণের অনুসারে চারটা যুগ। এখন দেখেন এই খাজনা, তার মানে লেভি কি আর টোল কি? লেভিটা হলো, লেভি হলো বিশেষ রাজস্ব। বিশেষ রাজস্ব কি? বিশেষ রাজস্ব হলো যে রাজস্বটা হলো সরকার মানে নির্দিষ্ট সময়ের জন্য এটা আরোপ করে, নির্দিষ্ট সময়ের জন্য আরোপ করতে পারে, সংক্ষিপ্ত সময়ের জন্য আরোপ করতে পারে। সরকার নিজস্ব কোনো ক্ষেত্রে টাকা লাগবে তখন সে আরোপ করতে পারে। যেমন অর্থাৎ বিশেষ রাজস্ব এটা হলো, যেমন পদ্মা সেতুতে অর্থায়নের জন্য লেভি আরোপ করা হয়। তার মানে পদ্মা সেতুর কাজের জন্য লেভি আরোপ করা হয়েছে। পদ্মা সেতু হয়ে যাবে, লেভি অর্জিত হয়ে যাবে। ক্লিয়ার? এবারে দেখেন মাসুল। টোল মানে হলো মাসুল। এই ভূমি রাজস্ব আর এই মাসুল, এই দুইটার মধ্যে পার্থক্য, অল্প একটু পার্থক্য শুধুমাত্র। এটা হলো ভোগ বা দখল। আপনার নিজের জমি আপনি ভোগ করবেন বা দখল করবেন, সেজন্য আপনাকে এই ভূমি রাজস্ব বা খাজনা দিতে হবে। সাধারণত আমরা দেই না, কারণ বঙ্গবন্ধু কি করছেন সেটা এখনও আছে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর 25 বিঘা পর্যন্ত জমিতে খাজনা মওকুফ করেছেন। এবং এই খাজনা আরোপ করতে হলে 100 বছর যেতে হবে। সাধারণত ভূমির যত চুক্তি হয় 100 বছরের জন্য হয়, 100 বছরের জন্য সাধারণত হয়ে থাকে। এখন হয়তো বা 2073 সালে গিয়ে দেখা যাবে যে এই জমিতে যে খাজনা এটা আবার আরোপ করা হলো। 25 বিঘা পর্যন্ত জমিতে খাজনা মওকুফ করেছেন। এখন 25 বিঘা, তার মানে 1 বিঘা সমান হলো কত? 52%। 52%, তার মানে 25 বিঘা ওই শতাংশ। ওইটাকে আবার অনেক জায়গায় এখন তো শতাংশ এসে পড়ছে, আগে ছিল কড়া, এক জায়গায় কড়া, কোনো জায়গায় কাঠা, এই আর কি। তো যাই হোক, 25 বিঘা পর্যন্ত জমিতে খাজনা মওকুফ। তার মানে ল্যান্ড রেভিনিউ বা খাজনা হলো জমির ভোগের বিনিময়ে, ভোগ বা দখলের বিনিময়ে যেটা দিতে হয়, দখলের বিনিময়, অর্থাৎ এটা নিজের জমি। আর এটা হলো ভূমি ব্যবহারের জন্য বা সেবা গ্রহণের জন্য বিপরীতে, ব্যবহারের জন্য বা সেবা গ্রহণের বিপরীতে দিতে হয়। এটা হলো মাসুল। যেমন আমার দেশের উপর দিয়ে ভারতের একটা ট্রাক যাবে, ভারত আমাকে কি দিবে? টোল দিবে, যে আমার ভূমি ব্যবহার করছে টোল দাও। অর্থাৎ টোলটা হলো মাসুল, যে ভূমি ব্যবহারের জন্য অথবা কোনো সেবা গ্রহণের জন্য, সেটা ভূমি সংশ্লিষ্ট কোনো সেবা গ্রহণের জন্য। যেমন আপনি বলতে পারেন যে ফেরিতে আপনার টোল নিবে। এখন ফেরি তো ভূমি না, এটা তো পানির উপর দিয়ে চলে, তার মানে ওইটা হলো সেবা, ওই যে ভূমি পারাপার, সেক্ষেত্রে হবে কি? টোল মানে মাসুল। তাহলে ল্যান্ড রেভিনিউ, লেভি এবং হলো টোল, আই থিঙ্ক ক্লিয়ার। এটা একেবারে স্পষ্ট আমাদের অর্থনীতি অংশে, অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে এই বিষয়টা সম্পর্কে লেখা আছে। ক্লিয়ার? এবারে দেখেন 4 নম্বর গেল। টেক্সট বুক থেকে আমরা যে ব্যতিক্রম জিনিস যেগুলো শিখছি,
সেই বিষয়গুলো আমরা যদি পড়ে রাখি তাহলে আমাদের হয়তো বা সহজ হতে পারে প্রস্তুতিটা। এখন অনেকে বলবে ভাই সাধারণ জ্ঞান পড়তে হয়, সাধারণ জ্ঞান পড়তে হয় কিনা জানি না, তবে পড়লে শেখা হয়, জানা হয়। এখন বলেন ভাই পরীক্ষার জন্য তো এত লাগে না, পরীক্ষার জন্য আসলেই লাগে না। পরীক্ষার জন্য বিগত প্রশ্ন পড়ে গেলে ওখান থেকে আপনি এমনিতেই 30-40% কোশ্চেন কমন পাবেন পরীক্ষার জন্য। এবং প্রিলি পরীক্ষার জন্য অবশ্যই রিটেনে না, রিটেনে কিন্তু পরীক্ষা আসবে হট স্টোল টোল এবং কোটার মধ্যে পার্থক্য কী তখন কিন্তু আমার লিখতে হবে। রিটেনে কিন্তু ওই রকমের ফাঁকিঝুঁকি করা যাবে না, রিটেন আবার অত সোজা, রিটেনের বেসিকের খেলা, ওখানে বেসিকের খেলা। তো যাই হোক, এখানে প্রিলি পাস করার জন্য কিছু মানে আপনি ধরেন কয়েকটা বিগত প্রশ্ন পড়লেন, আর একটু ধরে ধরে এখান থেকে কোশ্চেন না সেই কটা একটু পড়ে যায়, তাহলে এখান থেকে আসলে কয়েকটা পারা যাবে। তারপরে আমার সাধারণ কিন্তু পারা যাবে না, তো অঙ্ক বিজ্ঞানে ভালোই, আমি তো বাংলা ইংলিশে ভালোই, তার মানে আমার এখানে একটু হয়ে আমাদের হয়ে যায়। এটা হলো আপনার পাস করার জন্য। আর সাধারণ জ্ঞান পড়তে হয় কিনা, আই চ্যালেঞ্জ ইউ যে আপনি ক্লাস করে দেখবেন যে আসলে করতে হয় কিনা, করলে লাভ আছে কিনা লস আছে কিনা। ওকে, আসি আমাদের এখন বর্তমানে কিছু কনসেপ্ট আসছে অর্থনীতিতে, যেটা হলো ইএফটি নামে একটা কনসেপ্ট আসছে, যে বেতন দেওয়া হয়। সিএফটি নামে একটা অপশন আসছে। টিটি নামে একটা বিষয় আগে ছিল, টিটি নামে আরেকটা বিষয় ছিল। অর্থনীতিতে আরেকটা বিষয় আছে যে বাট্টা, আমরা যেটাকে ইংলিশে বলে ডিসকাউন্ট, ডিসকাউন্টকে আমরা কিন্তু ডিসকাউন্ট আমরা শুনি না, নামটা শুনি না। ইংলিশে লিখলাম ডিসকাউন্ট, কিন্তু এটা বাংলা শব্দটাই বেশি প্রচলিত ব্যাংকিং সেক্টরে। আমি যেটা বলতেছি এখন ব্যাংকিং সেক্টরের কিছু কথা, যেটা আমাদের বইতে আছে। ইএফটি, সিএফটি, টিটি, ডিসকাউন্ট। ইএফটি মানে হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটা ছোট হাতেরই হয়, এই জন্য আমি ছোট হাত লিখছি, ফান্ড ট্রান্সফার। সিএফটি মানে হলো কমব্যাটিং টু ফাইন্যান্স অফ টেরোরিজম, কমব্যাটিং ফাইন্যান্স অফ টেরোরিজম, এটা হলো সিএফটি। টিটি মানে হলো টেলিগ্রাফিক ট্রান্সফার, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, কমব্যাটিং টু ফাইন্যান্স অফ টেরোরিজম, আর টেলিগ্রাফিক ট্রান্সফার। আর ডিসকাউন্ট, যেটাকে বাংলায় বলে বাট্টা, বয়াকার টয়টায় আকার, ডিসকাউন্ট। এক বিঘা সমান 33%, একজন বলছে, কোনো জায়গায় 52%, কোনো জায়গায় 52%, রাইট। তারপরে পার্বত্য জমির মালিকানা, সামাজিক ব্যাপারটা। আচ্ছা, একজন বলছে রিজভী আহমেদ, তিনি বলছেন পার্বত্য চট্টগ্রামের জমির মালিকানা এবং সামাজিক মালিকানার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন। এখানে বিষয় হলো পার্বত্য চট্টগ্রামে আগে মিউটেশন ছিল না, ব্যক্তিগত মিউটেশন ছিল না, অর্থাৎ ব্যক্তিগত কোনো মালিকানা ছিল না, ওটা ছিল খাস জমি অথবা সামাজিক জমি, সামাজিক সম্পদ অথবা খাস জমি। অর্থাৎ সামাজিক সম্পদ আর জাতীয় সম্পদের মধ্যে পার্থক্য কী? জাতীয় সম্পদটা হলো ন্যাচারাল, এবং এটা ব্যক্তিগত বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, এটা জাতীয় সম্পদ। যেমন বনজ সম্পদ জাতীয় সম্পদ, নদী জাতীয় সম্পদ, যেমন আপনার পাহাড় পর্বত জাতীয় সম্পদ, এগুলো হলো জাতীয় সম্পদ। ব্যক্তিগত সম্পদ কোনটা? একান্ত ব্যক্তিগত সম্পদ হলো মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিচক্ষণতা, সুস্থতা। এগুলো হতে পারে কি আপনার, মানে সুস্থতা মানে কি, সে সক্ষমতা আর কি, শারীরিক সক্ষমতা। এটা হলো একটা মানুষের একান্ত ব্যক্তিগত যোগ্যতা। এই একান্ত ব্যক্তিগত যোগ্যতা, সামাজিক সম্পদ হলো কোনটা? স্থানীয় পর্যায়ে, যেমন ব্রিজ, কালভার্ট, স্কুল, ঘাট, লঞ্চ ঘাট, তারপর হতে পারে কি স্থানীয় একটি পাহাড়, স্থানীয় টিলা, এগুলো সামাজিক। এখন বিষয় হলো যেগুলো ব্যক্তিগত নামে মিউটেশন নাই, নামজারি নাই, ওটাই কি হয়ে যায়? ওটাই সামাজিক অথবা জাতীয় হয়ে যায়। এই রকমের সামাজিক মালিকানা ছিল পার্বত্য চট্টগ্রামে। এখন সেটা অনেকটাই, এটা ওই ভূমি নিষ্পত্তি কমিশন 2001 সালে হওয়ার পর থেকে এটা পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানা ছাড়া হচ্ছে। এরপরে কি আমার যে কোর্সটা সেটা হলো বিসিএস সিলেবাস অনুসারে। একজন কোশ্চেন করছেন বিসিএস প্রিলি নাকি আদার জবের জন্য কোর্স।
আমার যেটা আছে সেটা হলো সেগুলো হলো সেটা হলো শুধুমাত্র বিসিএস পিলি সিলেবাস যেটা আছে, আর পিলি সিলেবাসটা কমপ্লিট করা। পিলি সিলেবাস কমপ্লিট করলে বাংলাদেশে কিছু বাকি থাকে না, মানে ম্যাক্সিমাম বাকি থাকে না আর কি, মানে স্মার্ট কিছু বিষয়ের আর বাকি থাকে না। হ্যাঁ, ক্লাসটি কি থাকবে? হ্যাঁ, গ্রুপে থাকবে ইনশাল্লাহ। ওকে ওকে, এখন দেখেন আমি বলে যাচ্ছি যে বার্টার ডিসকাউন্ট মানে কি। এটা বিষয় হলো, খেয়াল করবেন, বিনিময় বিল ভাঙিয়ে নিতে, বিনিময় বিল ভাঙিয়ে নিতে ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ছাড়, বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ছাড়। বিনিময় বিল ভাঙিয়ে নিতে বাণিজ্যিক ব্যাংকের বিশেষ ছাড়। এখন আপনার প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ বিনিময় বিল? তাহলে বিনিময় বিল কি? বিনিময় বিল হলো যেমন চেক, হুন্ডি, তারপরে হলো ব্যাংক ড্রাফট, সঞ্চয়পত্র। এগুলো সঞ্চয়পত্র বা ঋণপত্র। এখন এগুলো যখন আপনি বিনিময় করবেন তখন তারা বলবে আমার কাছ থেকে যদি করেন আমি আপনাকে এত পার্সেন্ট আমি আপনাকে কি দেব, ছাড় দেব। অর্থাৎ আপনার যে ছাড় কি, মানে আপনাকে আমি এত পার্সেন্ট বেশি দেব বা একটা সুবিধা দেব। এই সুবিধাটাই হলো বার্তা। টিটি হলো টেলিগ্রাফিক ট্রান্সফার। আগে যেটা ছিল টিটি করতো, টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টিটি করে পাঠাইতো, তারপরে এটা গিয়ে পৌঁছতো। টিটি এখন মানে ওটা পৌঁছতে কিন্তু সময় লাগে, অর্থাৎ 1 দিন বা 2 দিন সময় লাগে। আর সিএফটি মানে হলো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অর্থায়ন করতে পারবে না, এটা একটা নিষিদ্ধতা। কমব্যাটিং মানে যুদ্ধ, এখানে হলো মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানে অর্থায়ন করা যাবে না। ইএফটি হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটা হলো আপনার যে আপনি এখন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাবেন, আপনার বেতন ইএফটির মাধ্যমে যাবে, এটা হবে ইএফটি। অর্থাৎ এটা তাৎক্ষণিক 100 টাকার বিনিময়ে আমি আমার এক আত্মীয় পেনশন পেয়েছে, সে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাবে। তো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে মানে স্বর্ণী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে পাঠাবে, বরিশাল থেকে ঢাকা পাঠাবে, তা আমি বরিশালে সে পাঠাবে। আমি গতবার কোভিডের সময় আমি তাকে বুঝতে, এটা তো ইএফটি করলেই পাঠা যায়। মাত্র 100 টাকায় 22 লাখ টাকা তিনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করছেন মাত্র 100 টাকা ফিতে। এটা ইএফটি এবং তাৎক্ষণিক এটা বাংলাদেশ ব্যাংকে চলে যায়, বাংলাদেশ ব্যাংক থেকে আবার তাকে কনফার্ম করে SMS দেওয়া হয়। ওকে, মানে যেই ব্যাংকে পাঠাবে বাংলাদেশ ব্যাংক ভায়া হয়ে তারপরে পাঠাবে। ওকে, আমি 6 নম্বরে যাই। যেমন আমাদের একটা বিষয় আছে বদ্বীপ ও সমভূমি, এই দুইটার মধ্যে বাংলাদেশের ধরন আছে, এর ধরনের একটা পার্থক্য আছে। যেমন বাংলাদেশে বদ্বীপ বললে 5 ধরনের, আর যখন বলবেন বাংলাদেশের সমভূমি সেটা হলো 4 ধরনের। বাংলাদেশে 4 ধরনের বা 4টি সমভূমি অঞ্চল আছে, 4টি সমভূমি অঞ্চল অথবা 5টি বদ্বীপ অঞ্চল। এটা অনেক সময় আমাদের এটা খুব কনফিউজ করে ফেলে, এটা কি বদ্বীপ নাকি সমভূমি, এটা নিয়ে একটা কনফিউজিং একটা বিষয়, যেটা আমাদের 9-10-এর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে এটা একটু ক্লিয়ার করা আছে। সমভূমির ধরন হলো 4টা সমভূমি বাংলাদেশে। একটা হলো প্লাবন সমভূমি, একটা হলো প্লাবন সমভূমি পরে বোঝাচ্ছি। এরপর হলো বদ্বীপ সমভূমি, আরেকটা হলো উপকূলীয় সমভূমি, আরেকটা হলো স্রোতস সমভূমি। এখন এই 4টার মধ্যে পার্থক্য কি, কোথায় কোনটা দেখে নিই। স্রোতস সমভূমি হলো সুন্দরবন। বাংলাদেশকে সুন্দরবনকে বলা হয় স্রোতস সমভূমি। বাংলাদেশের সুন্দরবনকে বলা হয় স্রোতস সমভূমি, হলো সুন্দরবন। যে স্রোতস সমভূমি হলো সুন্দরবন, এটা হলো এরপর উপকূলীয় সমভূমি যেটা, সেটা হলো নোয়াখালী থেকে
নোয়াখালী ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত যে অঞ্চলটা মানে এই তো এখানে তো ধরেন কক্সবাজার, এই অঞ্চল থেকে একেবারে এই নোয়াখালী, এই জায়গাটা হলো ভাটার পরে, মানে ভাটার সর্বশেষ ভাটার এখানে একটা সমভূমি আছে, যে সমভূমিটা উপকূলীয় সমভূমি বলে। তার মানে নোয়াখালী ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত এই উপকূলীয় সমভূমিটা অবস্থিত। বদ্বীপ সমভূমি কোনটা? বদ্বীপ সমভূমি হলো জাস্ট আমাদের পদ্মার ওপার, পদ্মা নদীর ঢাকার পাশে যে পদ্মা নদী মুন্সিগঞ্জে, এই পদ্মা নদীর ফরিদপুর থেকে একবারে বরিশাল পর্যন্ত। অর্থাৎ আপনি দেখবেন এই রকমের বাংলাদেশের মানচিত্রের মধ্যে দেখবেন, ধরেন এটাই বাংলাদেশ, কিছু করার নেই, আপনি দেখবেন এখান থেকে পদ্মা নদী এভাবে গেছে, পদ্মা এদিক থেকে পদ্মা, আর এখান থেকে আসার পরে মেঘনা এদিকে চলে গেছে। এই জায়গাটা অর্থাৎ ফরিদপুর থেকে শুরু করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এই অঞ্চলটা হলো বদ্বীপ সমভূমি। অর্থাৎ বদ্বীপ সমভূমি হলো ফরিদপুর থেকে বরিশাল বরগুনা পর্যন্ত, বরিশাল বরগুনা পটুয়াখালী পর্যন্ত অঞ্চল, যেটা এটা হলো বদ্বীপ সমভূমি। আবার খুলনা সাতক্ষীরা হবে না, তারা তো স্রোত সমভূমির মধ্যে চলে গেছে সুন্দরবন অংশে। এই তিনটা সমভূমি ছাড়া, ওই তিনটি ছাড়া বাকি সব, সেটা হলো প্লাবন সমভূমি। তাহলে বাংলাদেশের সমভূমি হলো 4 ধরনের বা 4টি সমভূমি অঞ্চল আছে। প্লাবন সমভূমি একেবারে যদি ধরেন সে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, তারপরে ধরেন ঢাকা, এগুলো সব প্লাবন সমভূমির মধ্যে। আর বাকি 3টা হলো বদ্বীপ সমভূমি, পদ্মার ওপার, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এটা হলো বদ্বীপ সমভূমি। আর উপকূলীয় সমভূমি হলো নোয়াখালী থেকে একেবারে কক্সবাজার পর্যন্ত। আর স্রোত সমভূমি হলো সুন্দরবন। আমি দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আরে এটা সমস্যা করতেছে নাকি? আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠানো যায়, রাইট? তামান্না আক্তার আপু ক্লাসটা করেন, ওকে। কোনো কোশ্চেন তো দেখি না, আমি তো ভাবছি এটা কোশ্চেন। কোন টপিকের ক্লাস এটা? টেক্সট বুক যে আমরা পড়েছিলাম গত 2 মাসে আমাদের প্রাইভেট ব্যাচে, সে টেক্সট বুকের রিভিউটা শুরু হবে। এবং আপনারা যারা, আবার বলে দিচ্ছি, আপনারা যারা পরে আসছেন, আগামীকালকে আমাদের প্রিলির কোর্স শুরু হচ্ছে, একেবারে ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ভূগোল এবং সুশাসন, 4টা সাবজেক্টের। এবং সেখানে প্রতি সপ্তাহে, একটা সপ্তাহে যেমন প্রতি সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার ইনশাল্লাহ, এবং সেটা হলো সন্ধ্যা 7টায়। এবং একটা সপ্তাহ হবে আন্তর্জাতিক এবং সুশাসন, আন্তর্জাতিক ও ভূগোল, আরেক দিন হবে, পরের সপ্তাহ হবে বাংলাদেশ এবং সুশাসন। 3 দিন হবে বাংলাদেশ, 1 দিন হবে সুশাসন, 3 দিন হবে ইন্টারন্যাশনাল, 1 দিন হবে ভূগোল। এভাবে করে আমরা আগাবো। এবং প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে। 7:15-তে ক্লাস শুরু হবে আগামী রবিবার, অর্থাৎ আগামীকালকের আমাদের প্রথম ইন্টারন্যাশনাল এবং ভূগোল। অর্থাৎ রবিবার, সোমবার এবং বুধবার এই 3 দিন হবে ইন্টারন্যাশনাল, বৃহস্পতিবার হবে ভূগোল। আবার পরের সপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার হবে বাংলাদেশ, বৃহস্পতিবার হবে সুশাসন। এই রকমের করে আমরা সাপ্তাহিকভাবে যাব। আমাদের মোট 72টা ক্লাসের প্ল্যান। এবং প্রতি মঙ্গলবার, আমাদের আগের সপ্তাহে যেটা পড়ব, প্রতি মঙ্গলবার রাত 10টায় পরীক্ষা হবে। রাত 10টা হলো পরীক্ষা হবে, ক্লাস টেস্ট হবে। সেটা হতে পারে 30 নম্বরের, হতে পারে 20 নম্বরের, 20 থেকে 30 নম্বরের পরীক্ষা হবে প্রতি মঙ্গলবার। আর যদি এই 4 দিনের মধ্যে কোনো দিন ক্লাস হয়তো বা মিস হয়ে গেল, তাহলে সেটা শুক্রবার অথবা শনিবার হবে। আর শুক্রবার এবং শনিবারের মধ্যে ওখানে কিন্তু আমাদের রিভিউ ক্লাস হবে, অর্থাৎ টেক্সট বুক রিভিউ। টেক্সট বুক হলো 6 to 9 পর্যন্ত, সেখানে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। আমার টেক্সট বুক রিভিউ ক্লাস অন এখন চলতেছে। আবার বলতেছি, সেটা হলো আমাদের ক্লাসটা হবে ফেসবুক লাইভে এবং সিক্রেট গ্রুপে। আপনারা ভর্তির তথ্য এই আজকের গ্রুপে, এই গ্রুপেই দেখবেন যে অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে, সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। এবং আগামীকালকে আপনাদের কাছে বোঝানো যে ক্লাসটা কী রকমের হবে, সেই জন্য আমি এই ক্লাসটা এখানে নিচ্ছি আমি। ওকে, আসি। আরেকটা বিষয় হলো বেসিক ভিউ প্রিলিমিনারি বইয়ের উপরে আমি যা পড়াবো, সেটা প্রিলিমিনারি বইয়ের সিলেবাস। আমি বেসিক ভিউ পড়ানোর পরে বেসিক ভিউ থেকে আমি বলবো যে এই অধ্যায়টা ওখান থেকে পড়ে আসেন, তারপরে ক্লাস মানে পরীক্ষা হবে। আর পরীক্ষার আগে আশা করি বেসিক ভিউ বের হয়ে যাবে। যদি পরীক্ষার আগে মানে কি,
প্রতি সপ্তাহে যে মঙ্গলবার পরীক্ষা, এই সপ্তাহে তো মঙ্গলবার পরীক্ষা নেই, আগামী সপ্তাহে মঙ্গলবার পরীক্ষা। যদি এর আগে বের না হয় তাহলে আমি ওই সংশ্লিষ্ট অধ্যায়ের PDF আমি ওই সিক্রেট গ্রুপে সরবরাহ করব। তো ঠিক আছে, আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি যে বদ্বীপ 5 ধরনের কেন, কি কি বদ্বীপ। বাংলাদেশের বদ্বীপ জানি, বাংলাদেশ বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশে সবচেয়ে বড় বদ্বীপ সুন্দরবন, এটাই জানি। কিন্তু আমাদের এই বদ্বীপ 5 ধরনের কি কি, যেমন সমভূমি 4 ধরনের আমরা শিখে ফেলছি। 5 ধরনের মধ্যে 1 নম্বরে দেখি, সেটা হলো সক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ, আমি এটা মুছে ফেলি, তাহলে আমার এইটা মুছে ফেলি, সমভূমিটা আমার জন্য তাহলে সহজ হবে। সক্রিয় বদ্বীপ, ধরেন বাংলাদেশের ম্যাপটা আঁকবো, ম্যাপের মতো হবে কিনা কে জানে, যেটা আঁকবো সেটাই ধরতে হবে, যেটাই বাংলাদেশ। আপনারা একটু আঁকতে পারেন। ধরেন এটা বাংলাদেশ। আমি এখানে বলছিলাম এই যে এখান থেকে পদ্মা নদী আসছে, পদ্মা, এদিক থেকে আসছে মেঘনা, এটা তো চাঁদপুর, এটা মেঘনা, মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। যা হোক, বাংলাদেশ তো আরো ছোট হয়ে গেল ভাই, এমনি ছোট আরো ছোট হয়ে গেল। তো যা হোক, এই জায়গাটায় এই ফরিদপুর, যেটা আপনি দেখছেন একটু আগে বদ্বীপ সমভূমি, ওই বদ্বীপ সমভূমিটা কিন্তু, বদ্বীপ সমভূমি যেটা, ওটাই কিন্তু সক্রিয় বদ্বীপ। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এইগুলো হলো সক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ বলতে বোঝায় যেখানে এখনো বদ্বীপ সৃষ্টি হচ্ছে। বদ্বীপটা কি? বদ্বীপটা হলো যে ডেল্টা, আকৃতির ভূমি, মানে ডেল্টা। বদ্বীপ ইংলিশ হলো ডেল্টা, বদ্বীপ ইংলিশ না, মানে বদ্বীপ ইংলিশ হলো ডেল্টা, আর এই বদ্বীপটা হলো গ্রিক ডেল্টা বর্ণের, গ্রিক ডেল্টা বর্ণের মতো, আর গ্রিকের ডেল্টাটাই হলো বয়ের মতো। বাংলাদেশে 3টা নদী বদ্বীপ সৃষ্টি করেছে, 3টা নদী বদ্বীপ সৃষ্টি করেছে। এটা হলো ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী যমুনা, ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী যমুনা। এই ব্রহ্মপুত্র এখান থেকে আসছে, এর প্রধান শাখা নদী হলো যমুনা। এই পদ্মার যমুনা এখানে মিলিত হয়ে পদ্মা নামে চলে গেছে, এখানে একটা সৃষ্টি হয়েছে। অপরদিকে এদিকে সুরমা, কুশিয়ারা আসছে, তারপরে কালনি আসছে, এই জায়গাটা কালনি, অর্থাৎ এই নদীটা হলো কালনি। আমি এটা বিস্তারিত বুঝাইতে গেলে একটু আপনাদের কষ্টই হয়ে যাবে। এদিকে একটা নদী আছে সুরমা, এখানে একটা নদী আসছে কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা এই দুইটা মিলিত হয়ে একটা নদী হয়েছে কালনি। আর এই ব্রহ্মপুত্র নদীটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা যমুনা 1787 সালে ভূমিকম্পের কারণে, একটা যমুনা এদিকে আসছে, আর একটা এদিকে গেছে পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র। এই পুরাতন ব্রহ্মপুত্র আর কালনি এই জায়গাটা মিলিত হয়েছে, এখান থেকে নাম হয়ে গেছে মেঘনা, আর এই মেঘনা। তার মানে বদ্বীপ সৃষ্টি করার পিছনে কারণ হলো 3টা নদী, একটা হলো ব্রহ্মপুত্র, আরেকটা হলো পদ্মা, আরেকটা হলো মেঘনা। কিন্তু এই মেঘনারই এদিকে কালনি, এই স্রোতটাই এদিকে নাম হলো বরাক, অর্থাৎ ভারতের নাম বরাক, বাংলাদেশে প্রবেশ করছে সুরমা, কুশিয়ারা নামে, সুরমার কুশিয়ারা মিলিত হয়ে গেছে কালনি, কালনি আর পুরাতন ব্রহ্মপুত্র মিলে হয়েছে মেঘনা। এখানে একটু ঝামেলা আছে, ওটার দিকে না তাকাই। তার মানে এই মেঘনা, পদ্মা এবং ব্রহ্মপুত্র, এই 3টা মিলে বাংলাদেশ বদ্বীপ সৃষ্টি করেছে। এই এক ব, 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 এই হলো বদ্বীপ। বাংলাদেশে এরকমের 5 ধরনের বদ্বীপ দেখা যায়। এবং এই ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, এই সবগুলো হলো সক্রিয় বদ্বীপের অন্তর্ভুক্ত। সক্রিয় বদ্বীপ হলো যেই বদ্বীপটা মানে ক্রমশ বদ্বীপ সৃষ্টি হচ্ছে, সেটা সক্রিয় বদ্বীপ। সেটা ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত। আমরা যেটা একটু আগে দেখছিলাম, যেটা বদ্বীপ সমভূমি, যেটা এই বদ্বীপ সমভূমিটা হলো সক্রিয় বদ্বীপ।
2 নম্বরে নিষ্ক্রিয় বদ্বীপ। নিষ্ক্রিয় বদ্বীপ হলো এই জায়গাটা, এটুক। নিষ্ক্রিয় বদ্বীপ হলো এটুক। যেমন মেহেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, ঝিনাইদহ, ঝিনাইদহ একটু উপরে, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আচ্ছা মাগুরা, মেহেরপুর, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এগুলো হলো নিষ্ক্রিয় বদ্বীপ, যেখান থেকে আর বদ্বীপ সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নাই। তার নিষ্ক্রিয় বদ্বীপ হলো এইটা। এরপরে পরিণত বদ্বীপ, যেটা হয়ে গেছে আর হওয়ার আশঙ্কা নাই। এই পরিণত বদ্বীপ হলো এই জায়গাটা, এখানে হলো যশোর, নড়াইল, বাগেরহাট, যশোর, নড়াইল, বাগেরহাট, এই সুন্দরবনের আগ পর্যন্ত সোজা কথা। এই জায়গা থেকে এই যে সুন্দরবন, এই সুন্দরবনের আগ পর্যন্ত এই পুরোটা হলো পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ হলো সুন্দরবনের আগ পর্যন্ত। 4 নম্বরে জোয়ার ভাটা জনিত বদ্বীপ। জোয়ার ভাটা জনিত বদ্বীপ, এই জোয়ার ভাটা জনিত বদ্বীপ হলো সুন্দরবন। জোয়ার ভাটা জনিত বদ্বীপ হলো সুন্দরবন। নাম্বার 5 উপজলীয় বদ্বীপ। জোয়ার ভাটা জনিত বদ্বীপ হলো সুন্দরবন, এই সুন্দরবন হলো জোয়ার ভাটা জনিত বদ্বীপ। আর উপজলীয় বদ্বীপ 5 নম্বরে আছে। আপনারা কি বুঝতেছেন? দেখেন এই জায়গাটায় অর্থাৎ উপকূলে যেই অংশটা ভাটায় অর্থাৎ ভাটার সর্বশেষ যায় এবং জোয়ার পর্যন্ত ডুবে যায়, ভাটা এবং জোয়ারে যে ডুবে যায় সেই গ্যাপটা হলো উপজলীয় বদ্বীপ। অর্থাৎ সর্বশেষ ভাটা ও জোয়ারের মধ্যবর্তী স্থান। উপজলীয় বদ্বীপ, জোয়ার ভাটার মধ্যবর্তী স্থান। জোয়ার ভাটা জনিত বদ্বীপ সুন্দরবন। জোয়ার ভাটা জনিত বদ্বীপ সেটা হলো সুন্দরবন। পরিণত বদ্বীপ যেটা হলো সুন্দরবনের ঠিক উপরে, যশোর, নড়াইল, বাগেরহাট, এটা হলো পরিণত বদ্বীপ। নিষ্ক্রিয় বদ্বীপ হলো মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, এটা হলো নিষ্ক্রিয় বদ্বীপ। আর সক্রিয় বদ্বীপ হলো ঠিক এই 5টা, অর্থাৎ ফরিদপুর থেকে একেবারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, শরীয়তপুর এই অংশটা। আই থিঙ্ক ক্লিয়ার। এখন আমি একটা জিজ্ঞেস করি, আমাকে সেই উত্তরটা দেন যে এই জায়গাটা মানে এইটা কোন জায়গায়, এই বদ্বীপ মানে এই অংশটা। আপনি বলেন যশোর। যশোর কোন বদ্বীপ অঞ্চলে? যশোর কোন বদ্বীপ? প্রশ্নটার উত্তর দেন। যশোর কোন বদ্বীপ অঞ্চলে? আমি সময় বেশি নেব না, 5 মিনিট একটু অপেক্ষা করেন। আজান দিছে তো। যশোর কোন বদ্বীপ অঞ্চলে?
এটা দেখা যায় না রে, এটা বলবি না। যশোর, রাইট। পরিণত বদ্বীপ, অনেকেই উত্তর দিচ্ছেন। সক্রিয় হবে না রে আয়ান, এটা সক্রিয় না। মশিউর রহমান ঠিক আছে, কাজী সোনিয়া সুলতানা ঠিক আছে, ইয়াসির মজুমদার, শারজিয়া শারমিন, আসরার, নাজনীন, আবু বকর। আবু বকর নিষ্ক্রিয় বলছেন, এটা হবে না, পরিণত হবে। আফসানা, ওকে, পরিণত বদ্বীপ এটা, রাইট। তাহলে বদ্বীপ হলো 5 ধরনের আর সমভূমি হলো 4 ধরনের বাংলাদেশে। এই সব কনফিউশনগুলো তৈরি হয়। আমাদের একটা কনফিউশন আছে, কনফিউশনটা হলো যে পার্বত্য চট্টগ্রামে কতটি উপজাতি বা নৃগোষ্ঠী বসবাস করে? নৃগোষ্ঠী বাস করে, দেখি আপনারা উত্তর করেন। আমি অপশন দিচ্ছি: 10টি, 11টি, 14টি, 13টি। উত্তর করেন তো এটা কোনটা। অথচ আমাদের অষ্টম শ্রেণীর বইতে স্পষ্ট লেখা আছে কতটা। অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতে স্পষ্ট লেখা আছে। দেখি তো উত্তর করেন এটা কোনটা হবে। সানজিদা তন্নি বলছে 11টি, সাকিব হাসান বলছে 11টি, হুমায়ুন কবির হানিফ বলছে 10টি, নাজনীন ভুঁইয়া বলছে 11টি, মোহাম্মদ রবিন বলছে 11টি, সুমন বলছে 11টি, আফরোজ বাবলি 11টি, নয়ন কুমার কুণ্ডু 11টি, আর কেউ নাই। বুশরা ইসলাম ম্যাক্সিমাম বলছে 11টি, মশিউর রহমান 11টি, 14টি নাই কোথাও, 13টি নাই কোথাও। ইয়েস, অষ্টম শ্রেণী যারা ক্লাস করছেন বা ম্যাক্সিমামই দেখেছি ক্লাস করছেন তারাই কমেন্ট করতেছেন, ধন্যবাদ। আপনাদের মনে আছে একজন 14টি করছেন, ইয়াসিন মজুমদার। ওকে, আসলে 11টি হবে উত্তর। পার্বত্য চট্টগ্রামে 11টি উপজাতি, 13টি না, 14টি না, 10টি না, এটা ভুলে যাব। 11টি। কি কি লিখে নেন: 1 চাকমা, 2 মারমা, 3 ত্রিপুরা, 4 ম্রো। পার্বত্য চট্টগ্রাম তো বুঝেন, অর্থাৎ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই 3টি জেলা যারা বসবাস করে তারাই পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী। ম্রো। 5 তঞ্চঙ্গা, ত ইউ চ আর উ গয় আকার, জফলায় আকার, তঞ্চঙ্গা, উ গ জফলায় আকার, তঞ্চঙ্গা। 5 বম। 6 খুমি বা 6 পাংখুয়া। পরীক্ষা আসবে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে না কোনটি। 7 চাক, 6 আকার ক, চাক, 7 চাক। 8 খ্যাং, খয়জা ফলায় আকার অনুস্বর। 9 খুমি, ক্ষয়রস্যি ময়রস্যি, ক্ষয়রস্যু ময়রস্যি, খুমি। আরে এটা 6, 7, 8, 9, 10, 11 হলো লুসাই। তার মানে পার্বত্য চট্টগ্রামে কতটি উপজাতি নৃগোষ্ঠী বসবাস করে? 11টি। একেবারে একুরেট অষ্টম শ্রেণীর উপজাতীয় নৃগোষ্ঠী অধ্যায়ের মধ্যে আছে, এটা কোনো কনফিউশন নাই। চাকমা, মারমা, খ্যাং, ত্রিপুরা, ম্রো, খুমি, তঞ্চঙ্গা, বম, পাংখুয়া, চাক, লুসাই। ক্লিয়ার? যাই হোক, আপনাদের অনেকের নামাজ আছে। আমাদের এই গ্রুপে
উন্মুক্ত ক্লাস নেওয়া হলো। অনেকের মধ্যে কনফিউশন যে ভাই কীভাবে পড়াবে, ভাই কি দান্দাবাজি করবেন কি না, অনেক কিছু অনেকের মনে থাকে, মনে ওঠে। সেই জন্য যে আমাদের ক্লাসের কোয়ালিটি হবে এরকমের ক্লাস ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আমি নেব ইনশাল্লাহ শেষ পর্যন্ত, অর্থাৎ আমরা নেব। আর অনেকের কাছে কনফিউশন যে 72টা ক্লাস কি অক্টোবরের আগে শেষ হবে কি না, যদি সপ্তাহে 4 দিন ক্লাস হয়। সপ্তাহে 4 দিন আমরা ফিক্স করেছি। যদি দেখি যে না আমরা শেষ করতে পারবো না বা পরীক্ষা 29 অক্টোবরই হবে, তখন আমরা কি করব, 5 দিন একদিন বাড়াই দেবো, সপ্তাহে 5 দিন নেব। অথবা ক্লাস যেমন একদিনে একটা, আমরা ক্লাসে একদিনে 2টা রাখবো, 2টা ক্লাস শেষ করব একদিনে। অথবা আমরা ডাবল ক্লাস নেব অগাস্টে, অথবা আর একদিন বাড়াবো, সেটা কোনো সমস্যা না, সেটা শেষ করা যাবে। তার মানে আপনাদের যদি কারো সামর্থ্য থাকে, অর্থাৎ 2000 টাকা কিন্তু খুব বেশি না, মানে বিশেষ করে 70 নম্বরের প্রিপারেশনের জন্য। আমার তো কষ্ট হবে, আমাকে তো পুরো সপ্তাহে 4 দিন ক্লাস, একদিন পরীক্ষা নিতে হবে, আমাকে কিন্তু পুরো আপনাদের নিয়ে থাকতে হবে। সো 2000 ইজ নট ভেরি, মানে খুব বেশি কোনো বিগ অ্যামাউন্ট না। এটা যদি আমি চিন্তা করি 70 নম্বর প্রস্তুতির জন্য, এটা খুব বেশি বড় অ্যামাউন্ট না। এখন অনেকে ভাই কম টাকায় পারে, সে পড়ে, কিন্তু মানে আমি এটা পারবো না আর কি। কারণ আমি অনেকের কাছ থেকে 2000 টাকা করে নিয়ে ভর্তি করাইছি, আমি এখন কম মানে সেটা হিপোক্রেসি হয়ে যায়, এবং আমি সেটা করতে পারবো না আপনাদের সাথে। এই হলো বিষয়। আগামীকালকে থেকে সন্ধ্যা 7:15-তে আমাদের ক্লাস শুরু হবে, 1 নম্বর লেকচার। সেক্ষেত্রে আপনারা যদি জয়েন করতে চান তাহলে আপনারা ওই যে প্রসিডিউর মেনটেন করেন, ইনশাল্লাহ দেখা হবে। আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, অ্যাডমিশন নিয়ে কোনো কোশ্চেন যদি থাকে কোশ্চেন করতে পারেন। ওকে। সিলেট ঢাকার উপরের দিকের অংশে ময়মনসিংহ, লালমনিরহাট এগুলো কি প্লাবন সমভূমি এলাকা? জি, প্লাবন সমভূমি, অর্থাৎ ওই 3টা সমভূমির বাইরে সবই প্লাবন সমভূমি। থ্যাংক ইউ। কোশ্চেন করছেন আনিসুর রহমান। ক্লাসের লিঙ্কটা বাড়িয়ে দেন তাহলে হবে স্যার। হ্যাঁ, লিঙ্ক তো বাড়াই দেবো ইনশাল্লাহ। আর হলো আমরা প্রচুর পরীক্ষা নেব এবং শেষ পর্যন্ত যেটা করতে পারবো সেটা হলো আমরা মডেল টেস্ট, লাস্টে যে মডেল টেস্টগুলো হবে সেগুলো, জিকের মডেল টেস্টগুলো আমরা বাড়াই নেব ইনশাল্লাহ। আপনাদেরকে ছাড়বো না, সেটা হলো যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, পরীক্ষার আগ পর্যন্ত, অর্থাৎ প্রিলি পরীক্ষার আগের সপ্তাহ পর্যন্ত ইনশাল্লাহ আমার টাচ আপনারা প্রাইভেট সেই গ্রুপে পাবেন ইনশাল্লাহ। বাংলাদেশের মোট উপজাতি কতটি? জয়নাল আবেদিন, সেটা হলো 50টি। স্যার 12 নম্বর ক্লাস কখন হবে? সুনীতি, আজকে যেটা হলো সেটাই 12 নম্বর। কালকে যেটা 12টায় পরীক্ষা আমার সেক্রেট গ্রুপে, কালকে কিন্তু আমরা ঠিক সন্ধ্যার আগ পর্যন্ত আপনাদের এই প্রোগ্রাম শেষ। আপনারা কিন্তু কালকে একেবারে নতুনদের সাথে সিমুলটেনিয়াসলি চলবে। ওকে, শেষ করতে পারো ভাই? আমি পারবো ইনশাল্লাহ, আপনাদের নিয়ে পারবো ইনশাল্লাহ। শেষ করতে পারবো কিনা? ক্লাসগুলো রেকর্ড থাকবে? জি, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনি যদি সন্ধ্যা দেখতে না পারেন, পরের দিন সকালে দেখতে পারবেন। কমপক্ষে মানে ফেসবুক যতদিন আপনাদের গ্রুপে রাখে ক্লাস, ততদিন ওই গ্রুপে ক্লাস থাকবে। আমি ক্লাস ডিলিট করবো না ইনশাল্লাহ। ওকে, তারপরে কি আবু তাহের জামালপুর থেকে বই পাবো কবে? আচ্ছা, বই আপনি পাবেন ইনশাল্লাহ। বই আমাদের বের হলে, লকডাউন উঠে গেলে ইনশাল্লাহ আমরা বই দিতে পারবো। বই আমাদের মানে 90% কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। ওকে, ঠিক আছে। চট্টগ্রাম কি তাহলে উপকূলীয় সমভূমি? চট্টগ্রাম না, মানে উপকূলে যারা, অর্থাৎ চট্টগ্রামের উপকূলীয় অংশটা উপকূলীয় সমভূমির অংশ অন্তর্ভুক্ত। ওকে, নতুন ব্যাচ শুরু হবে আগামীকালকে ইনশাল্লাহ। আগামীকাল 7:15-তে নতুন ব্যাচের ক্লাস শুরু। নুরুল কবির জানতে চাইছেন। মোহাম্মদ নূর, আপনার খুব ইচ্ছা ভর্তি হয়ে যান। আগের সব ক্লাসগুলোকে সিরিয়ালি জি, আগের যা ক্লাস নিয়েছি সব গ্রুপে আছে, এবং আপনারা ওখান থেকে রেকর্ড ক্লাসও দেখতে পারেন। আর আপনাদের এগুলো দেখারও দরকার নেই, কারণ আমি তো আপনাদের রিভিউ ক্লাসগুলো তো আমি শুক্রবার শনিবার ইনশাল্লাহ নেবই, বিশেষ করে একাডেমিক ক্লাসের, টেক্সট বুকের ক্লাসের। ওকে, কালকের পরীক্ষাটি মঙ্গলবার নেওয়া যায় না? কালকেই 12টায় ইনশাল্লাহ। 10টা জেলা টারশিয়ারি যুগের পাহাড়, তাহলে কি এরাও সমভূমি? সমভূমি না হলে সেটা হবে কেমনে? ওটা তো টারশিয়ারি যুগের যে পাহাড় পার্বত্য এলাকা, যেটা পার্বত্য এলাকা টারশিয়ারি যুগের, তো আমাদের ভূমির 8% হলো টারশিয়ারি যুগের পাহাড়। 8% না 12%? টারশিয়ারি যুগ হলো 12%, আর প্লাইস্টোসিন হলো 8%। 12% আমাদের ভূমির 12% হলো তারা 10টি পাহাড়ি এলাকার, আর 8% হলো প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, আর বাকিগুলো সমভূমি নিয়ে আমরা কথা বলতেছি। প্লাবন সমভূমি হলো, অর্থাৎ ভূপ্রকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করা হয়। টারশিয়ারি যুগের পাহাড়, চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়গুলো, আর
2 নম্বরে হলো প্লাইস্টোসিন কালের পাহাড়সমূহ, যেটা হলো বরেন্দ্রভূমি, মধুপুরের ভাওয়ালগড় আর হলো লালমাই পাহাড়। এছাড়া বাকি যা আছে তা হলো সমভূমি অঞ্চল। তার মানে সিলেট যদি পাহাড়ি এলাকা হয় তাহলে ওটা পার্বত টারসিয়ারি যুগের পাহাড়, ওটা তো আর সমভূমির মধ্যে আসবে না। অর্থাৎ এখানে যদি সমভূমি অঞ্চল থাকে, বিশেষ করে জামালপুর, ময়মনসিংহের মধ্যে জামালপুর আছে, ময়মনসিংহেরও তো অনেক কি আছে, সমভূমি আছে, তাহলে সেটা হবে কি প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। এক্সামটা মঙ্গলবার নেন না, কালকেই করে ফেলেন, ক্লাস করে কালকেই পরীক্ষা দেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।